সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে 18তম শিক্ষক নিবন্ধনের সামনে যে লিখিত পরীক্ষা রয়েছে, লিখিত পরীক্ষায় পাশ করলেই কিন্তু চাকরিটি অনেকাংশে আপনাদের নিশ্চিত বলে মনে করা যাচ্ছে। এবং এই 18তম শিক্ষক নিবন্ধনের পরবর্তীতে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসবে, এইখানে শূন্যপদ অনেকেই বলছেন যে 1 লক্ষের নিচে হবে, কিন্তু শূন্যপদ আসলেই 1 লক্ষের অধিক হবে। এবং কেন হবে সে বিষয়ে আলোচনা করব। এবং তৃতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসলে কখন প্রকাশিত হবে। তো আমরা মূল আলোচনায় চলে যাব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে। আমরা মূল আলোচনায় চলে যাই। দেখুন, আপনারা সকলেই জানেন যে 18তম শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে মোট প্রিলিমিনারি পরীক্ষার্থী ছিল 18 লক্ষ প্লাস। সেইখান থেকে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 4,80,000 প্লাস। ঠিক আছে, 4,80,000। এবং এইখান থেকে শেষ পর্যন্ত যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে মোটামুটি 1 লক্ষের নিচে। ঠিক আছে, লিখিত পরীক্ষায় 1 লক্ষের নিচে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করানো হবে। তো এই লিখিত পরীক্ষায় যে 1 লক্ষ প্রার্থী উত্তীর্ণ হবে, সেই 1 লক্ষ প্রার্থীর মধ্যে কিন্তু 2-4 হাজার বাদ দিয়ে বাদবাকি সকল প্রার্থীরই চাকরিটি হয়ে যাবে। কারণ হচ্ছে শিক্ষক নিবন্ধনের যে ভাইভা পরীক্ষা, এই ভাইভা পরীক্ষায় কিন্তু কোনো প্রার্থীকেই সাধারণত বাদ দেওয়া হয় না। ঠিক আছে, যদি নিতান্তই কাগজপত্রের বড় ধরনের ঝামেলা না থাকে। আচ্ছা, ভাইভা পরীক্ষায় কেন বাদ দেওয়া হয় এই বিষয়টিও আপনাদেরকে জানতে হবে, বা ভাইভা পরীক্ষায় কোন কোন প্রার্থীগুলো বাদ পড়ে। ভাইভা পরীক্ষায় সে সমস্ত প্রার্থীরা বাদ পড়ে যাদের আসলে কাগজপত্রের মধ্যে নামের ভুল থাকে। ঠিক আছে, যাদের কাগজপত্রের মধ্যে নামের ভুল থাকে এবং পিতামাতার ক্ষেত্রে আইডি এবং সার্টিফিকেটের ক্ষেত্রে যাদের অমিল থাকে। ঠিক আছে, পিতামাতার ক্ষেত্রে যাদের অমিল থাকবে এবং নিজেদের নামের ক্ষেত্রে যাদের ভুল থাকবে, বা অনেকের সার্টিফিকেট আসলে নকল থাকে, এই ধরনের যদি কোনো বড় ধরনের সমস্যা না থাকে, তাহলে কিন্তু কোনো প্রার্থীকে সাধারণত ভাইভা পরীক্ষায় বাদ দেওয়া হয় না। এবং আপনারা এটিও জানেন যে শিক্ষক নিবন্ধনের ভাইভা পরীক্ষায় কিন্তু মোট হচ্ছে 20 নম্বর। ঠিক আছে, এই 20 নম্বরের মধ্যে সার্টিফিকেটের নম্বর হচ্ছে কত? 12, এবং 8 নম্বর হচ্ছে আপনার সেইখানকার পারফরমেন্সের উপরে, অর্থাৎ আপনাকে যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নগুলোর উত্তরের উপরে আপনার মাত্র 8 নম্বর। ঠিক আছে, তো আপনার সার্টিফিকেট যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি 12 নম্বর সেখানে অলরেডি পেয়ে যাবেন। এজন্য লিখিত পরীক্ষায় পাশ করলেই কিন্তু আপনাদের চাকরিটি অনেকাংশেই নিশ্চিত বলে মনে করা যাচ্ছে। আচ্ছা, শূন্যপদ কেন 1 লক্ষ প্লাস হবে? আপনারা জানেন যে পঞ্চম যে গণবিজ্ঞপ্তি, সেই পঞ্চম গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে শূন্যপদ ছিল 96,000। ঠিক আছে, আচ্ছা, এইখানে 96,000 পদের বিপরীতে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিল 23,000 প্লাস। তাহলে 96,000 পদ শূন্য রয়েছে, সেইখানে আবেদন করেছে মাত্র 23,000 প্লাস। এবং এই 23,000 প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে 20,000। তাহলে এখানে যারা আবেদন করেছিল তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে সুপারিশের জন্য 3,000 প্রার্থীকে কিন্তু ক্যান্সেল করা হয়েছে। অর্থাৎ যারা চয়েস দিয়েছে, চয়েসের ঝামেলার কারণে কিন্তু এটি বাদ পড়েছে। তারা হয়তো যদি অন্য কোনো প্রতিষ্ঠানে চয়েসগুলো দিত তাহলে কিন্তু তারা বাদ পড়তো না। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এই 20,000 প্রার্থীর মধ্যে সকল প্রার্থী কিন্তু যোগদান করবে না। দেখা গেল যে আরও 2 থেকে 3,000 প্রার্থী যোগদান করেনি, অর্থাৎ 17 থেকে 18,000 প্রার্থী যোগদান করলো। ঠিক আছে, তাহলে যদি 18,000 প্রার্থীও যোগদান করে তাহলে কিন্তু এই 96,000-এর মধ্য থেকে 18,000 প্রার্থী যদি যোগদান করে তাহলে এখনও এইখানে শূন্য পদ রয়ে যাবে 77 থেকে 78,000 পদ কিন্তু শূন্য অলরেডি রয়ে যাচ্ছে। এর পরবর্তীতে এখন যে পদগুলো ফাঁকা হচ্ছে, এই শূন্য পদের সংখ্যা তো মোটামুটি অ্যাভারেজে 25 থেকে 30,000 হবে। ঠিক আছে, যদি আমরা 25,000ও ধরি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 লক্ষ, ঠিক আছে, 1,03,000 1,03,000 পদ কিন্তু অলরেডি ফাঁকা
হয়ে যাচ্ছে। তো অবশ্যই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা 1 লক্ষ প্লাস হবে, এটি একেবারেই নিশ্চিত। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটি কখন প্রকাশিত হবে। দেখুন, 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা 12 ও 13 জুলাই, ঠিক আছে। আচ্ছা, 12 এবং 13 জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবার পরে যেহেতু এবারে প্রায় 5 লক্ষ খাতা মূল্যায়ন করতে হবে, সেহেতু এখানে অনেকটাই বেশি সময় লেগে যাবে। যদি আমরা এক্ষেত্রে 3 মাস সময়ও নিয়ে নেই পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অর্থাৎ মোটামুটি নভেম্বরের দিকে কিন্তু এর যে ফল সেটি প্রকাশিত হবে, ঠিক আছে। অর্থাৎ লিখিত পরীক্ষার ফল নভেম্বরের দিকে প্রকাশিত হবে। আচ্ছা, নভেম্বরে প্রকাশিত হবার পরে এর যে ভাইভা পরীক্ষা সেটি হয়তো ডিসেম্বরে অনুষ্ঠিত হবে এবং ডিসেম্বর, জানুয়ারি এই 2 মাস মিলিয়ে এর যে ভাইভা পরীক্ষা সেটি অনুষ্ঠিত হবে এবং এর ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবার পরে এটির ফল প্রকাশ করতে আরও মাসখানেক সময় লেগে যাবে। সুতরাং আমাদের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, সেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে 2025 সালে, ঠিক আছে। 2025 সালের মার্চের দিকে, 2025 সালের মার্চের দিকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে। কারণ আপনারা জানেন যে অলরেডি পঞ্চম গণবিজ্ঞপ্তির যে প্রাথমিক সুপারিশ করা হয়েছে, এদের যোগদান কিন্তু হচ্ছে সেপ্টেম্বরের মধ্যে করতে হবে, ঠিক আছে। অর্থাৎ সেপ্টেম্বরে এদের যোগদান সম্পন্ন হবে। তাহলে পঞ্চম গণবিজ্ঞপ্তির যারা প্রাথমিক সুপারিশ প্রাপ্ত তাদের যোগদান হচ্ছে কি সেপ্টেম্বরে। সুতরাং এই বছরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, 18তম শিক্ষক নিবন্ধন প্রার্থীদের জন্য আসলে কী ধরনের সুবিধা রয়েছে বা তারা আসলে লিখিত পাশ করলে চাকরি কেন হবে। দেখুন, 1 থেকে 15 পর্যন্ত যে সমস্ত প্রার্থীরা ছিলেন তারা কিন্তু পঞ্চম যে গণবিজ্ঞপ্তি, সেই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করার কোনো ধরনের সুযোগ পাননি, কারণ তাদের যে সার্টিফিকেট সেটি কিন্তু বাতিল করা হয়েছে। সুতরাং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কারা আবেদন করেছে? শুধুমাত্র 17তম এবং 16তম যারা রয়েছে, ঠিক আছে। এবং 16তম প্রার্থীরা কিন্তু অলরেডি একটি গণবিজ্ঞপ্তি পেয়েছিল, সেটি হচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তি। সুতরাং 16তমর অর্ধেকের অনেক বেশি প্রার্থী কিন্তু অলরেডি চতুর্থ গণবিজ্ঞপ্তিতে তারা চাকরি পেয়ে গিয়েছে, যার কারণে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের যে সংখ্যা সেটি হয়েছে মাত্র 23,000, ঠিক আছে। আচ্ছা, তাহলে 16তম এবং 17তম যে সমস্ত প্রার্থীরা ছিলেন তাদের চাকরি কিন্তু চতুর্থ এবং পঞ্চম গণবিজ্ঞপ্তি মিলিয়ে কিন্তু হয়ে গেল। এক্ষেত্রে ষষ্ঠ যে গণবিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে, এইখানে চাকরির ক্ষেত্রে শুধুমাত্র 18তম যে সমস্ত প্রার্থীরা থাকবে তারাই কিন্তু অংশগ্রহণ করবে। সেক্ষেত্রে আপনার 18তম প্রার্থীদের ক্ষেত্রে ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো একটি অবস্থা, অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 18তম প্রার্থীরা শুধুমাত্র লড়ে যাবে। এজন্য 18তম প্রার্থীদের জন্য এটি হচ্ছে একটি সুবর্ণ সুযোগ, যেটি এই এনটিআরসিএ প্রতিষ্ঠাকালীন সময় থেকে এখন পর্যন্ত এই সুযোগ কখনোই আসেনি। এজন্য আপনারা এই সুযোগটি অনেক বেশি কাজে লাগাবেন। 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা পাশ করলেই কিন্তু আপনার চাকরিটি নিশ্চিত। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন আমি আসলে কি বলার চেষ্টা করলাম। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আর হ্যাঁ, এই চ্যানেলটি যদি আপনি এখনও আমাদের সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।